হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস নার্সিং একাডেমি। তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে কোষের গঠন ও কাজ। এর আগের যে ক্লাসগুলো সেগুলোতে আমরা তোমার হচ্ছে যে কিছুটা ইন্ট্রোডাকশন করেছিলাম, যে কি বলে এটা, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, তারপর হচ্ছে প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আমরা পড়েছি। আর ইউক্যারিওটিক সেলটা আমরা কিছুটা শুরু করেছি। আগের ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম হচ্ছে যে বাইরের যে এনভেলপটা, সেল এনভেলপ, সেটা সম্পর্কে। তার মধ্যে ছিল কোষ প্রাচীর হয়ে গেছিল, কোষ পর্দা, কোষ পর্দার গঠন কিভাবে তৈরি হয়, কোথা থেকে উৎপত্তি হয়, এই কিছুটা জিনিস আমরা পড়েছিলাম। ঠিক আছে, আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কোষ পর্দারই পরের যে পার্টটা, কোষ পর্দার কাজ কি, তারপর হচ্ছে কোষ পর্দা রিলেটেড আরো কিছু যে জিনিসগুলো রয়েছে কোষ পর্দা রিলেটেড, সেই জিনিসটা সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে কোষ পর্দার কাজ কি? কোষ পর্দার কাজ হচ্ছে প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে কোষকে বাইরের ও ভিতর ও বাইরের সঙ্গে সংযোগ রাখা। জিনিসটা কি? এটা হচ্ছে আমরা দেখেছিলাম এটা একটা কোষ, এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে কোষ প্রাচীর থাকে, এটা হচ্ছে কোষ পর্দা। ঠিক আছে, এবার এই লেয়ারটাই আমরা এখানে দেখেছি এটা অনেক কিছু দিয়ে তৈরি হচ্ছে, এই যে পেকটিন থাকে, অনেক কিছু জিনিস দিয়ে তৈরি। এবার এই জিনিসগুলোর জন্য এটা হচ্ছে কি ভেতর ও বাইরের সাথে কানেক্ট করছে। ঠিক আছে, আর হচ্ছে কি এই লেয়ারটা প্রোটেকশনে সাহায্য করে, তার ফলে অবাঞ্ছিত বস্তু এখানে ঢুকে পড়তে পারে না, যা খুশি তাই এখানে ঢুকে পড়তে পারে না। যেখানে বেরিয়ে রয়েছে এখানে আটকে দিচ্ছে ওরা। ঠিক আছে, এটা আসছি। তাহলে এখানে একটা কি দেখছি, প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে যে বাইরের যে পর্দাটা, এটা হচ্ছে প্রবেদক ভেদ্য পর্দা হিসাবে কাজ করছে, ভিতর ও বাইরের সঙ্গে সংযোগ রাখছে। মানে যা খুশি তাই ঢুকে পড়তে পারছে না, নির্দিষ্ট জিনিস যেগুলো হচ্ছে কোষের জন্য দরকার সেগুলোই ঢুকছে। ঠিক আছে, আর এটা কি, এটা এখান থেকে আরেকটা টার্ম আছে যেটা হচ্ছে কি হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিসটা কি? এটা হচ্ছে হোমিওস্ট্যাসিস হচ্ছে কোষের যে ভিতরের পরিবেশ তার হচ্ছে যে স্থিতি বজায় রাখে, যা খুশি তাই ঢুকে পড়তে পারছে না আমরা বললাম। তাহলে কি কোষের যে ভিতরের যে অন্তর্বর্তী যে অবস্থাটা সেটা একটা সুস্থিতি বজায় রাখছে, সেটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এই যেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। আর কি এন্ডোসাইটোসিস, এখানে কোষ পর্দার আরেকটা কাজ হচ্ছে এন্ডোসাইটোসিস। সেটা কি কোষ বহিস্থ কোনো বস্তুকে আত্মসাৎ করে কোষের ভিতরে ঢোকানো। কোষ বহিস্থ কোনো বস্তুকে আত্মসাৎ করে কোষের ভিতরে ঢুকতে সাহায্য করে। জিনিসটা কি, ধরো কোষের বাইরে, কোষের বাইরে কোনো জিনিস রয়েছে যেটা আমার কোষের এই ভেতরে ঢোকাতে হবে। তাহলে কি আমরা এখান থেকে কোনো জিনিস ও হচ্ছে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে নিয়ে নিয়ে এই ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, এবার এটা দু ধরনের হতে পারে, এক তো হতে পারে তরল বস্তু, আরেক তো হতে পারে কঠিন বস্তু। একটা কোষ, ঠিক আছে, কোষের বাইরে কিছু জিনিস রয়েছে যেটা আমার কোষের ভেতরে দরকার। ঠিক আছে, সেই জিনিসটাকে আমি কোষের ভেতরে কি আনবো, কোষ কি করবো, ওটাকে গিলে নেবে। সেটা হচ্ছে কি পদ্ধতি, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। যেহেতু ভিতরে ঢুকিয়ে নিচ্ছি তাই হচ্ছে এন্ডোসাইটোসিস। ঠিক আছে, এবার এখানে দু ধরনের এই বস্তুগুলো হতে পারে। একটা হচ্ছে কি হতে পারে, একটা হচ্ছে তরল বস্তু হতে পারে, একটা হচ্ছে কি কঠিন বস্তু হতে পারে। যখন তরল বস্তুটাকে ঢোকানো হবে, যদি বস্তুটা তরল হয়, লিকুইড টাইপের হয়, সেটা হচ্ছে তখন বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস। সেটাকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস। ঠিক আছে, যদি বস্তুটা তরল হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে সেটা হচ্ছে পিনোসাইটোসিস। আর যদি বস্তুটা কঠিন হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে, যদি বস্তুটা কঠিন হয় তখন যে পদ্ধতিতে ঢোকানো হবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। সেটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। তাহলে আমরা কি দেখলাম, এন্ডোসাইটোসিস যে পদ্ধতিটা এটা দু প্রকারের হয়, একটা হচ্ছে পিনোসাইটোসিস পদ্ধতিতে হতে পারে, আর একটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হতে পারে। পিনোসাইটোসিসটা কি তরল বস্তু যদি ঢোকে, আর ফ্যাগোসাইটোসিস কি কঠিন বস্তু যদি ঢোকে। এরপর আরেকটা কি জিনিস দেখছি, সেটা হচ্ছে এক্সোসাইটোসিস। এক্সো কথাটার মানে কি বাইরে বের করে দেওয়া। কোষ মধ্যস্থ অপ্রয়োজনীয় বস্তু কোষ পর্দার মধ্য দিয়ে কোষের বাইরে বেরিয়ে যায়, এই পদ্ধতিটিকে বলা হয় হচ্ছে এক্সোসাইটোসিস। ঠিক আছে, ধরো এটা একটা কোষ আমরা দেখেছি, এবার এই কোষের মধ্যে তো আমার সব জিনিস দরকার নাও লাগতে পারে, অনেক জিনিস হতে পারে যে অবাঞ্ছিত রয়েছে, সেটাকে আমরা কি করব, কোষের
বাইরে বের করে দেবো। সেই জন্যই তো হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে কি, কোষের ভেতরে যাতে জিনিসটা, যে পরিবেশটা, সেটা একটা সুস্থিতি বজায় থাকে। ঠিক আছে, তাহলে যদি আমরা দরকার যে কি কোষের ভেতরে কোনো বস্তু রয়েছে সেটাকে আমরা হচ্ছে কি বাইরে বের করে দেবো, তখন কি করে কোষ ওটাকে এই যে এটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছে, নিয়ে এর বাইরে হচ্ছে বের করে দিচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে যে এই যে ধরো কোষের মধ্যে এমন কোনো জিনিস রয়েছে যেটা কোষ বাইরে বের করে দেবে, তখন হচ্ছে এই এক্সোসাইটোসিস পদ্ধতিতে কি হয়, কোষ এটা বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে, এই যে কোষের মধ্যে এটা ছিল যেটা দরকার নয়, এটাকে বাইরে বের করে দিতে হবে, তখন কোষ কি করবে, এক্সোসাইটোসিস পদ্ধতিতে এই যে এটা কোষের দেখো বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এরপরে যেটা আমরা করবো সেটা হচ্ছে কোষ পর্দার বিশেষ গঠন। আমরা তখন দেখলাম যে কোষ পর্দা কিভাবে তৈরি হয়েছে, কোষ পর্দার উৎপত্তি কোথা থেকে, কোষ পর্দার কি কাজ। এবার আমরা কি দেখবো যে আমাদের শরীরের যে বিভিন্ন জায়গা বা বিভিন্ন জীবদের যে বিভিন্ন অংশগুলো, তার যে কোষগুলোর কোষ পর্দা অনেক সময় দেখা যায় কি বিভিন্ন স্ট্রাকচার ফর্ম করে। ঠিক আছে, সেটা আমরা দেখবো। একটা হচ্ছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইটা কি, আমাদের যে আঙ্গুলের মতো প্রবর্ধক কিছু কিছু অংশে, যেমন ক্ষুদ্রান্তের যে ওয়ালে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাওয়া যায়। কিরকম হয় এটা দেখতে, এই যে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার তোমরা দেখো কোনো অংশ যদি এরকম নর্মাল থাকে এরকম, আর কোনো জায়গাটা যদি এরকম ভাবে থাকে, তাহলে কি শোষণ তলটা বৃদ্ধি পাচ্ছে। তারপরে কি এইরকম জায়গা থাকলে যে পরিমাণ জিনিস শোষিত হতো, যদি এরকম থাকে তাহলে এখান থেকে অনেক বেশি জিনিস দেখো শোষণ হচ্ছে। সেই জন্য কি বলেছে, শোষণ তল বাড়াতে হচ্ছে সাহায্য করে। এটা কোথায় দেখতে পাই আমরা, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তে দেখতে পাওয়া যায় হচ্ছে মাইক্রোভিলাই। ক্ষুদ্রান্তের বহিঃপৃষ্ঠে দেখতে পাওয়া যায় হচ্ছে মাইক্রোভিলাই। এরপর আমরা কি দেখবো, এরপর হচ্ছে ডেসমোসোম। সন্নিহিত দুটি কোষে, সন্নিহিত মানে পাশাপাশি অবস্থিত দুটি কোষ, এই যে এরকম দুটি কোষের মধ্যে কোষ পর্দার সংযোগ স্থলে কোষান্তর বস্তু জমা হয়ে কি তৈরি করে, এটা তৈরি করছে। ঠিক আছে, দেখো ডেসমোসোম কেন দরকার হয়, দুটো কোষের মধ্যে নিশ্চয়ই যে যখন কোনো জিনিসগুলো আদান প্রদান হবে একটা কোষ থেকে আরেকটা কোষে, তখন নিশ্চয়ই এরকম দুটো কোষের মধ্যে আমার কিছু ফাঁকা জায়গা থাকবে, যার জন্য তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় জিনিস আদান প্রদান হবে। সেটাকে বলা হয় হচ্ছে কি ডেসমোসোম বলা হচ্ছে। সেটা কিভাবে তৈরি হয়, এই যে আমরা দেখেছি এইখানে হচ্ছে যে তোমার প্লাজমা পর্দা, প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যেরকম ফাঁকা অংশ হচ্ছে তৈরি হচ্ছে, এই ফাঁকা জায়গাটাকে বলা হচ্ছে ডেসমোসোম। ঠিক আছে, এখানে যে পাইপের মতো অংশ, সেটাকে এখানে যে পাইপ, দেখো সন্নিহিত দুটি কোষে কোষ পর্দার সংযোগস্থলে কোষান্তর বস্তু জমা হয়ে কি তৈরি করছে, হচ্ছে ডেসমোসোম গঠন হচ্ছে। এই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে কি প্লাজমোডেসমাটা। এই ফাঁকা অংশটাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা। এই জায়গাটা ভালো করে বোঝো। ঠিক আছে, এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে প্লাজমোডেসমাটা। আর ডেসমোসোম কি, এই যে পাইপের মতো অংশ যেখান থেকে হচ্ছে আদান প্রদান হচ্ছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডেসমোসোম। আর এটা কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে হচ্ছে তৈরি। তোমরা পড়েছো যে এই ইউক্যারিওটিক সেলে আমরা অনেকগুলো অংশ দেখতে পাই, তার মধ্যে একটা ছিল কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সম্পর্কে আমরা পরে পড়ছি। ঠিক আছে, তাহলে কি দেখলাম যে ফাঁকা অংশটা সেটাকে কি বলা হয় হচ্ছে প্লাজমোডেসমাটা, আর যে নলে যে পাইপের মতো অংশটা সেটা হচ্ছে কি ডেসমোসোম। আর এটা হচ্ছে ইয়ার এর সাহায্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে তৈরি হয়। এই ডেসমোসোমের একটা হচ্ছে নাম রয়েছে, সেটাকে আমরা কি বলি, ডেসমোসোমের আরেকটা নাম হচ্ছে ম্যাকুলা অ্যাডহেরেন্স। কি বলা হয়, ম্যাকুলা অ্যাডহেরেন্স। ডেসমোসোমের আরেকটা নাম হচ্ছে কি ম্যাকুলা অ্যাডহেরেন্স। এখানে আমরা একটা শব্দ পাবো যেটা হচ্ছে কি সিমপ্লাস্টিক সিস্টেম। সিমপ্লাস্টিক, এটা হচ্ছে কি সিমপ্লাস্টিক সিস্টেম। এটা কি, আচ্ছা এই যে ডেসমোসোমটা, এটা আমরা জানি যে এটা কি মৃত, এটা কি মৃত প্রাচীরের মধ্যে তৈরি হচ্ছে। এই দেখো, এই যে এটা হচ্ছে মৃত প্রাচীর, কিন্তু তার মধ্যে এই সিমপ্লাস্টিক কথাটার অর্থ হচ্ছে কি লিভিং, যেটা হচ্ছে সজীব। এখান থেকে সমস্ত জিনিস আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে সিমপ্লাস্টিক সিস্টেম। এটার মানে কি, এটা হচ্ছে সজীব, যে জিনিসগুলো আদান প্রদান হচ্ছে সেটা হচ্ছে সজীব। কিন্তু এটা কিন্তু মৃত যে কোষ, এই যে বাইরে রয়েছে কোষ প্রাচীর, আমরা জানি যে এই বাইরের যে লেয়ারটা,
এটা হচ্ছে কোষ প্রাচীর, তারপর হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা। তা এই দুটো যে কোষের মধ্যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি ফাঁকা অংশটা হচ্ছে প্লাজমোডেসমাটা, আর যে পাইপের মতো অংশটা সেটাকে বলা হচ্ছে ডেসমোসোম। ঠিক আছে, তাহলে সিম্প্লাস্টিক সিস্টেমের অন্তর্গত কে, যদি এরকম অপশন দেওয়া হয় যে মাইক্রোভিলাই, টাইট জাংশন, গ্যাপ জাংশন, ডেসমোসোম, তাহলে উত্তর হবে হচ্ছে কি ডেসমোসোম। ঠিক আছে, এরপরে আরেকটি কি আছে টাইট জাংশন। সন্নিহিত কোষের কোষ পর্দা একত্রিত হয়ে খাঁজ তৈরি করে, কোষ পর্দা অন্তঃকোষীয় আন্তঃকোষীয় স্থানটিকে ব্লক করে দেয়। এটা কিরকম, দুটো কোষ রয়েছে পাশাপাশি অবস্থিত, সেটা আমি এটাকে উপরে এঁকে দিচ্ছি। দুটো কোষ রয়েছে এরকম যদি পাশাপাশি অবস্থিত হয়, তার মধ্যে এরকম উপর দিকে কোষের এখানটায় হচ্ছে কোষ পর্দা এরকম ভাঁজ হয়ে যায়, খাঁজ তৈরি করে, যে খাঁজ তৈরি করছে, কোষ পর্দাটা ভাঁজ হয়ে গিয়ে এখানে হচ্ছে খাঁজ তৈরি করছে। এর মধ্যে দিয়ে কি হয়, বিভিন্ন জিনিসপত্র একটা কোষ থেকে আরেকটা কোষে হচ্ছে আদান প্রদান হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে টাইট জাংশন। ঠিক আছে, দেখে নাও এটা। আমরা এক ধরনের স্ট্রাকচার দেখতে পাই যেটাকে বলা হচ্ছে পিট। এটা কিরকম দেখতে হয়, একটা কোষ, এর হচ্ছে বাইরের প্রাচীরটা আমরা পড়েছিলাম প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, আর ভিতর প্রাচীরটাকে কি বলা হয় হচ্ছে গৌণ প্রাচীর। একটা কোষ, এটা দেখো বাইরের প্রাচীরটাকে আমরা কি বলেছিলাম প্রাথমিক প্রাচীর, আর ভেতরটাকে আমরা কি পড়েছিলাম গৌণ প্রাচীর। ঠিক আছে, আর এই যেটা এটার হচ্ছে এই মাঝেরটা কি থাকে মধ্য ল্যামেলা। এবার এখানে আমি কিরকম এঁকেছি দেখো, এখানে কোনটা ইনট্যাক্ট রয়েছে মানে একদম ঠিকঠাক রয়েছে বাইরেরটা, তাহলে এখানে কি থাকে যে, তাহলে আমি কোনটা দেখো এঁকেছি যে এটা ইনট্যাক্ট নয় মানে ফাঁকা ফাঁকা অঞ্চল রয়েছে, তাহলে সেটা হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইমারি যে মানে প্রাথমিক যে প্রাচীরটা বা প্রাইমারি যে ওয়ালটা সেটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে আমরা কি লিখবো এখানে প্রাথমিক প্রাচীর, এখানে কি থাকে প্রাথমিক প্রাচীর উপস্থিত, আর গৌণ প্রাচীরটা আমরা কি লিখছি গৌণ প্রাচীরটা ঠিকঠাক ভাবে প্রেজেন্ট নয়। ঠিক আছে, এক্ষেত্রেও যদি সেম এরকম আঁকি, এই যে এরকম দেখতে হয়, তাহলে আমরা কি লিখছি গৌণ প্রাচীরটা একদম ঠিকঠাক ভাবে তৈরি হয়নি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো যে প্রাথমিক প্রাচীর উপস্থিত, গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর আমরা কি লিখছি এখানে যে গৌণ প্রাচীর অনুপস্থিত, কিছু কিছু গৌণ প্রাচীর কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে অনুপস্থিত, কিছু কিছু জায়গায় অনুপস্থিত। এরকম একটা স্ট্রাকচার, এরকম একটা ক্ষেত্রে পরিস্থিতিতে আমরা কি লিখবো পিটস। পিটস কোনটা, এই যে মাঝখানে যে ফাঁকা অংশটা যেখানে হচ্ছে কি গৌণ প্রাচীর তৈরি হয়নি সেই জায়গাটাকে বলা হয় হচ্ছে পিটস, সেই অংশটাকে বলা হচ্ছে পিটস। তাহলে এখানে আমরা কি লিখছি প্রাথমিক প্রাচীর উপস্থিত, বাইরেটা একদম ইনট্যাক্ট রয়েছে, এখানে রয়েছে আমরা কি জানি মধ্য ল্যামেলা, দুটোর মাঝখানে থাকে, আর কিন্তু গৌণ প্রাচীরটা কিছু কিছু ক্ষেত্রে অনুপস্থিত রয়েছে, এই যে এখানে এখানে ফাঁকা দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলোকে আমরা কি বলবো পিটস। সেল কোড কি, পরেরটা যেটা আসছে সেল কোড। সেল কোড কি, অনেক প্রাণী কোষের প্লাজমা পর্দার বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দিয়ে গঠিত আবরণটাকে বলা হচ্ছে সেল কোড। ঠিক আছে, কিছু কিছু প্রাণী কোষে আমরা কি দেখতে পারি যে এটা ধরো প্লাজমা পর্দা, এটা ধরো এটা যদি প্লাজমা পর্দা হয়, এর বাইরে একটা আবরণ থাকে যেটাকে বলা হয় হচ্ছে কি সেল কোড। এটা কি দিয়ে তৈরি, মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দিয়ে তৈরি হচ্ছে এই সেল কোড। এর ভেতরে আমরা জানি বিভিন্ন কোষাঙ্গ থাকে, যে মাইটোকন্ড্রিয়া থাকছে, নিউক্লিয়াস থাকছে, এখানে সেন্ট্রোজোম রয়েছে, এরকম অনেক কিছু থাকছে। ঠিক আছে, সাইটোপ্লাজম রয়েছে। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা কি দিয়ে তৈরি হয়, প্রোটিন, লিপিড আর হচ্ছে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে হচ্ছে সেল কোডটা তৈরি হয়। দেখো এটা আমরা এটাকে কি বললাম পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস, এর পার্থক্যটা আমরা দেখে নিই। এখানে কি আছে, এই পদ্ধতিতে প্লাজমা পর্দার মাধ্যমে তরল বস্তু গৃহীত হয়, একটু আগে পড়লাম আমরা। ঠিক আছে, এই পদ্ধতিতে কি হয় প্লাজমা পর্দার মধ্যে দিয়ে কঠিন বস্তু গৃহীত হয়। ঠিক আছে, প্লাজমা পর্দা
আমাদের ক্ষেত্রে কি নালীর আকার গঠন করে। কেন? কারণ তরল বস্তু যখন যাচ্ছে, মনে করো এটা একটা কোষ, এর মধ্যে দিয়ে যদি কোনো তরল বস্তু যায় তখন এরকম নালী তৈরি হবে যার মধ্যে দেখেছি লিকুইড টাইপের কোনো কিছু যাচ্ছে। আর এই ক্ষেত্রে কি যখন আমি কঠিন বস্তু নেব তখন তো এই নালীর মধ্যে দিয়ে যেতে পারবে না, তখন আমার কি এরকম থলির মতো অংশ দরকার হবে। ঠিক আছে, সেই জন্য হচ্ছে কি প্লাজমা প্রোটিন থলির আকার গঠন করে। আর কি এখানে যে গহ্বরটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে পিনোসাইটিক গহ্বর। আর এখানে যে গহ্বরটা সৃষ্টি হয় সেটাকে কি বলবো আমরা, যেহেতু ফ্যাগোসাইটোসিস তার জন্য কি ফ্যাগোসাইটিক গহ্বর, সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক গহ্বর। আর এখানে কি ক্ষণপথ সৃষ্টি হয় আর এখানে কি ক্ষণপথ সৃষ্টি হয় না। তোমাদের এখানে প্রশ্ন কিভাবে আসবে, এই যে বৈশিষ্ট্যগুলি, এখানে হচ্ছে ক্ষণপথ সৃষ্টি হয় না, এখানে হচ্ছে ক্ষণপথ সৃষ্টি হয়, এই যে বৈশিষ্ট্যগুলি এগুলো তোমাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে উপরোক্ত বৈশিষ্ট্যগুলি কি কোন পদ্ধতির ক্ষেত্রে দেখা যায়, বলে পিনোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, পিটস, প্লাজমোডেসমাটা, এরকম 4টে অপশন দিয়ে দেবে। তখন তোমাদের যেটা চাইবে সেগুলো সেই হিসাবে দিতে হবে। ঠিক আছে, দেখো এটা তোমাদের তাহলে হচ্ছে কোষ পর্দা আর কোষ প্রাচীরটা হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কি করব, ভেতরের যে অর্গানেলি বা কোষ অঙ্গাণুগুলো সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে। এখানে একটা হচ্ছে কি এন্ডোমেমব্রেন সিস্টেম। তোমরা যদি আগের ক্লাসগুলো তো নিশ্চয়ই দেখেছো, মনে আছে, সেখান থেকে একটু বলো তো ব্রেনে জোর খাটি, যে আমরা যখন দেখেছিলাম একটা কোষের মধ্যে, তখন আমরা তো অনেক কিছু দেখেছিলাম, বাইরে কোষ পর্দা, কোষ প্রাচীর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। কি দেখেছিলাম? নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের বাইরে, এই যে নিউক্লিয়াস এর মেমব্রেনের বাইরে আমরা কি দেখতে পেয়েছিলাম, এরকম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে বা ইআর, এটাকে কি বলছি আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এটা ভালো করে দেখ, বোঝো কিন্তু এটা একটু বোঝার আছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু প্রোটিন জাতীয় বা লিপিড জাতীয় জিনিস ও তৈরি করছে, ক্ষরণ করছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন জাতীয় আর কি লিপিড জাতীয় কিছু জিনিস, হচ্ছে লিপিড জাতীয় জিনিস ও তৈরি করছে। এরপরে এটা কোথায় যায়, এটা হচ্ছে গলগি বডি, এটা হচ্ছে কি গলগি বডি। এই গলগি বডিতে এই প্রোটিন আর লিপিড যেগুলো তৈরি করলো সেটা হচ্ছে এই গলগি বডিতে যাচ্ছে। যাওয়ার পরে কি হচ্ছে, এখান থেকে তৈরি হচ্ছে ম্যাচিওর ভেসিকেল। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে ম্যাচিওর ভেসিকেল, এগুলো হচ্ছে ম্যাচিওর ভেসিকেল। এই ম্যাচিওর ভেসিকেল গুলো হয় হতে পারে হচ্ছে উৎসেচক রয়েছে এটার মধ্যে, এনজাইম রয়েছে। ঠিক আছে, সেটা এক ধরনের হতে পারে। এই ভালো করে দেখো, এটা নিউক্লিয়াস, আমরা যদি এক ধরনের কোষ অঙ্গনে দেখতে পাওয়া যায় যেটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গায়ে থাকে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি কাজ, প্রোটিন জাতীয় বা লিপিড জাতীয় বস্তু ক্ষরণ করছে। এই প্রোটিন জাতীয় বা লিপিড জাতীয় বস্তু চলে যাচ্ছে কি গলগি বডিতে। এই গলগি বডি তখন কি করছে, এইগুলোকে নিয়ে এর থেকে তৈরি করছে হচ্ছে ম্যাচিওর ভেসিকেল। এবার এই ম্যাচিওর ভেসিকেল গুলো হচ্ছে হতে পারে এনজাইম বা উৎসেচক রয়েছে এর মধ্যে অনেকগুলো, তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো হচ্ছে যে লাইসোজোম, সেটাকে বলবো হচ্ছে কি লাইসোজোম। যখন হচ্ছে সেটার মধ্যে কি তৈরি করছে, এটা একটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, লাইসোজোমটা কি, যখন বললাম তার মধ্যে উৎসেচক উপস্থিত, উৎসেচক বা উৎসেচক যুক্ত থাকে, তখন তাকে বলা হচ্ছে লাইসোজোম। আরেকটা কি হতে পারে, উৎসেচক রয়েছে, আরেকটা হচ্ছে উৎসেচক নেই, সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে এই যে ধরো এটা, এটাকে বলবো হচ্ছে কি ভ্যাকুওল। এই শব্দটা তোমরা শুনেছো আগেও, এটাকে বলবো ভ্যাকুওল। ভ্যাকুওল কি, ভ্যাকুওলের মধ্যে হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে, যেগুলো কাজে লাগছে না, সেই জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো কাজে লাগছে না, ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই এন্ডোমেমব্রেন সিস্টেমের কি কি অংশ রয়েছে, 4টে অংশ রয়েছে। এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো। 4টে অংশ রয়েছে, 4টে অংশ দিয়ে হচ্ছে এটা তৈরি। কি কি অংশ, একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে আমরা দেখলাম নিউক্লিয়াসের মেমব্রেনের বাইরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখে দিই, এটা হচ্ছে কি
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে হচ্ছে ইআর, ঠিক আছে, বা সংক্ষেপে হচ্ছে কি ইআর। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করছে? প্রোটিন আর লিপিড জাতীয় জিনিস তৈরি করছে। সেটা কোথায় চলে যাচ্ছে? এই যে গলগি বডিতে। তাহলে আমাদের পরের পার্ট কি হবে? গলগি বডি। তাহলে আমাদের গলগি বডি তৈরি হয়ে গেল। গলগি বডি থেকে কি তৈরি হলো? ম্যাচিওর ভেসিকেল। এই ম্যাচিওর ভেসিকেল আমি কি বললাম? দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে উৎসেচক যুক্ত, একটা হচ্ছে ওয়েস্ট ম্যাটেরিয়াল যুক্ত। তাহলে একটার নাম কি হলো? লাইসোজোম। তাহলে 3 নম্বর পার্ট আমরা কি পেলাম? এটা হচ্ছে লাইসোজোম। আর 4 নম্বর যেটা ওয়েস্ট ম্যাটেরিয়াল বা যেগুলো অপ্রয়োজনীয় বস্তু রয়েছে সেগুলোকে কি বলবো আমরা? সেগুলোকে আমরা বলবো হচ্ছে ভ্যাকুয়াল। তাহলে এই 4টে অংশ দিয়ে হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেমটা তৈরি, ঠিক আছে। এবার আমরা যে 4টে অংশ দেখলাম, এবার আমরা সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। প্রথম অংশটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আমরা কি দেখেছিলাম যে এটা নিউক্লিয়াস হলে এর বাইরে এরকম ভাবে থাকে, ঠিক আছে, ইয়ারটা। তাহলে এটা কি অনেকটা কি রকম হয়? এটা একদম নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে এটা কি নেটওয়ার্কের মতো, দেখো চারিদিকে এরকম ভাবে যেরকম ভাবে রয়েছে নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। এটা হচ্ছে কি নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। আমরা এটাকে এইভাবে গেছিলাম, এবার এটাকে আমরা একটু ঘুরিয়ে আঁকবো, ঠিক আছে। মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যেমন উপরে গেছিলাম, এবার হচ্ছে আমরা কি আঁকবো? এই যে নিউক্লিয়াসটা আমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। এই যে আমরা এরকম ভাবে আঁকবো একই জিনিস। আগেরটা আমি এরকম উপরে এঁকেছিলাম, এটা আমি একটু পাশে আঁকলাম। এবার এখানে 3টে অংশ দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকেল, আর একটা হচ্ছে টিউবিউল। এবার সেটা সম্পর্কে আমরা পড়বো। সিস্টার্নি কি? এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে কি সিস্টার্নি। এই যে অংশটা এটাকে বলা হয় হচ্ছে কি সিস্টার্নি। এই অংশটা কি রকম দেখতে? দেখো লম্বা চ্যাপ্টা থলির মতো দেখতে। এই যে চ্যাপ্টা লম্বা থলির মতো, এগুলো শাখাহীন হয়, কোনো শাখা প্রশাখা নাই এখানে। সমান্তরালভাবে বিন্যস্ত রয়েছে, এই যে একে অপরের সাথে পরপর সমান্তরালভাবে বিন্যস্ত রয়েছে। আর কি এদের গায়ে অনেক সময় রাইবোজোম দানা দেখা যায়। এই যে এটা এখানে ধরো রাইবোজোম দানা নেই, আবার নিচের দিকে কখনো ধরো এরকম রাইবোজোম দানা রয়েছে। এবার যদি আমরা দেখি তাহলে দেখবো এটা যদি এরকম হয়, এরকম একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা যদি এরকম হয় তাহলে আমরা কি জানি যে রাইবোজোম এরকম দুটো অধঃকক দিয়ে তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা যখন যুক্ত হচ্ছে, যে রাইবোজোম গুলো যখন বসছে, তখন আমরা কি দেখবো? এই বড় অধঃককটার সাথে যুক্ত থাকে, আর উপরে এই ছোট অধঃককটা থাকে। এটা বড় হয়ে গেছে, উপরে ছোট অধঃককটা থাকে, আর বাইরে হচ্ছে কি এই যে বড় অধঃককটার সাথে হচ্ছে যুক্ত থাকছে, ঠিক আছে। এটা আমরা কি জানি? ধরো একটা 60s একটা 40s, তাহলে কি হবে? যে এই 60s এর সাথে হচ্ছে যুক্ত থাকছে। এবার এই যে যুক্ত থাকছে, এখানে নিশ্চয়ই কিছু প্রোটিন কাজ করছে, নাহলে যুক্ত থাকছে কি করে? এটা এখানে এক ধরনের প্রোটিন থাকে যেটাকে বলা হয় হচ্ছে রাইবোফোরিন। এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে কি, এদিকে লিখছি, এটাকে বলা হচ্ছে রাইবোফোরিন। তোমরা নোট করতে করতে আমার সাথে যাও, তাহলে কি একবারে পড়া হয়ে যাবে। এখানে একটা প্রোটিনের সাহায্যে যুক্ত থাকে যেটাকে বলা হয় হচ্ছে কি রাইবোফোরিন, ঠিক আছে। এবার আমরা কি দেখবো? যে এটা যখন একটা আঙুলের মতো দেখতে সিস্টেম, তোমাদের কি দেবে? এরকম বৈশিষ্ট্যটা দিয়ে বলবে এটা কিসের, ঠিক আছে, এটা কোন অংশে এরকম দেখা যায় বলি, মানে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোন অংশটা এরকম বৈশিষ্ট্য দেখা যায়, উপরে কয়েকটা 4টে পয়েন্ট দিয়ে, ঠিক আছে। সেটা তোমাদেরকে তখন বলতে হবে। এখানে কি এর হচ্ছে আঙুলের মতো বৈশিষ্ট্যযুক্ত। এবার আমরা এখানে কি দেখতে পাবো? এখানে আমরা দেখবো নিউক্লিয়াস সিস্টার্নি, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা কি দেখবো? যে এবার বেসিক্যালি আমরা কি করেছিলাম? যে এখানে নিউক্লিয়াস থাকছে, নিউক্লিয়াসের গায়ে আমরা কি করলাম? একটু আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, তখন আমরা কি বললাম? যে ও হচ্ছে কিছু বেসিক্যাল প্রোটিন লিপিড যুক্ত কিছু বেসিক্যাল গঠন করে। তাহলে এইদিকে এটা কোথায় থাকবে? এই যে আমরা একটু আগে যখন বোঝাচ্ছিলাম তখন আমরা বলেছিলাম যে এই যে এইগুলো, তখন এটা যাবে, তারপর হচ্ছে গলগি বডি থাকবে এখানে, বলেছিলাম আমি যে এখানে হচ্ছে তখন কি থাকবে? গলগি বডি। এখানে আরেকবার একটু বলছি, এখানে হচ্ছে এই যে নিউক্লিয়াসের গায়ে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ইয়ার ও হচ্ছে কিছু বেসিক্যাল গঠন করছে।
করছে, যেটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে প্রোটিন বেসিকেল, আর একটা কি বললাম লিপিড। তারপরে সেটা যাবে হচ্ছে কি গলগি বডিতে। এখানে একটু আগে যখন আমি বলছিলাম বোঝাচ্ছিলাম তখন আমি বলেছিলাম, তাহলে এরপরে এখানে কি হবে এই যে বেসিকেল, ঠিক আছে, এটা প্রোটিন বা লিপিড এই দু ধরনের হতে পারে, ঠিক আছে। তখন তাহলে কি দেখো ডিম্বাকার গোলাকার পর্দা বেষ্টিত গহ্বর, ঠিক আছে, যে ডিম্বাকার গোলাকার পর্দা বেষ্টিত গহ্বর, এই যে এগুলো পর্দা থাকে এখানে, ঠিক আছে, এটা হচ্ছে পর্দা বেষ্টিত গহ্বর। সাইটোপ্লাজমে কখনো কখনো দলবদ্ধভাবে থাকতে পারে, অনেকগুলো একসাথে রয়েছে। আর কি অগ্নাশয়ের গায়ে এরা হচ্ছে কি বিশেষভাবে থাকে। এই যে ভেসিকেল গুলো আমাদের শরীরে তো অনেক অংশ রয়েছে, কিছু কিছু জায়গায় দেখা যায়, তার মধ্যে একটা কি অগ্নাশয়। অগ্নাশয়ের গায়ে যখন এটা থাকছে তখন হচ্ছে আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে মাইক্রোজোম। অগ্নাশয়ের গায়ে যখন এটা উপস্থিত থাকছে তখন আমরা এটাকে কি বলবো হচ্ছে, এটাকে বলবো হচ্ছে মাইক্রোজোম, ঠিক আছে। এরপরে একটা তো বললাম যে সিস্টাইনি, একটা হচ্ছে কি ভেসিকেল। এরপরে আরেকটা অংশ, সেটাকে আমরা কি বলবো টিউবিউল। নামটা শুনেই বোঝা যাচ্ছে যে নলাকার অংশ, নামটা শুনেই বোঝা যাচ্ছে কি যে এটা হচ্ছে নলাকার অংশ, ঠিক আছে। এটা হচ্ছে সি নাম্বার হচ্ছে টিউবিউল, এটা হচ্ছে নলাকার অংশ। আরেকটা কি একে অপরের সাথে যুক্ত হয়ে জালকের মতো স্ট্রাকচার তৈরি করছে, একে অপরের সাথে যুক্ত হয়ে জালকের মতো স্ট্রাকচার তৈরি করছে, জালকের মতো অংশ গঠন করে। আমরা কি দেখেছিলাম সিস্টার্নির ক্ষেত্রে যে সেখানে এই যে রাইবোজোম যুক্ত থাকে, কিন্তু এই টিউবিউলের ক্ষেত্রে কোনো রাইবোজোম হচ্ছে কি যুক্ত থাকে না, রাইবোজোম যুক্ত থাকে না। তিনটে তিন রকম, তাহলে এখান থেকে যদি বৈশিষ্ট্য এসে তোমাকে বলা হয় যে কোনটার বৈশিষ্ট্য, সেটা নিশ্চয়ই দিতে পারবে। তিনটে কোনো গোলানোর অবস্থা নেই, তিনটে তিন ধরনের। এটা কিরকম দেখতে হয়, টিউবিউল যখন বললাম তাহলে এরকম টিউবিউলের মতো এরকম স্ট্রাকচার থাকবে, যেরকম টিউবের মতো টিউব লাইক স্ট্রাকচার থাকবে, এটাকে বলা হয় হচ্ছে কি টিউবিউল। এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো হচ্ছে আমরা টিউবিউল, ঠিক আছে। দেখো এটা এখানে এবার দুটো টার্ম আসছে, একটা হচ্ছে কি লুমিনাল কম্পার্টমেন্ট, একটা হচ্ছে কি লুমিনাল কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্ট মানে কি একটা ফাঁকা অংশ, সেখানে সেই জায়গাটাকেই তো আমরা বলি যে কম্পার্টমেন্ট। একটা ফাঁকা যদি জায়গা থাকে সেখানেই আমরা বলবো হচ্ছে কি কম্পার্টমেন্ট, ঠিক আছে। তাহলে এই স্ট্রাকচারটাতে দেখো ফাঁকা জায়গা আমরা কোথায় দেখতে পাচ্ছি, এই যে স্ট্রাকচারটা এখানে আমরা ফাঁকা জায়গা কোথায় দেখতে পাচ্ছি, এখানটাতে। এটাকে আমরা কি বলবো তাহলে লুমিনাল কম্পার্টমেন্ট, এটাকে আমরা কি বলবো লুমিনাল কম্পার্টমেন্ট। আরেকটা কি অংশ, তাহলে আরেকটা কি অংশ আসছে, সেটা হচ্ছে এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট। একটা হচ্ছে লুমিনাল কম্পার্টমেন্ট, আরেকটা আমরা কি দেখবো এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট, এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট, এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট। এটাও একটা ফাঁকা জায়গা, কিন্তু কি বলে এটাকে এই সিস্টাইনের বাইরে। তাহলে সেটা কোথায়, এই যে জায়গাটা, এটা দেখো সিস্টাইনের মধ্যেই রয়েছে লুমিনাল কম্পার্টমেন্ট, আর এটা কি সিস্টাইনের বাইরে। তাইলে আমরা এটা কি দেখবো, এটা হচ্ছে এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট, এটা হচ্ছে এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট। তাহলে আমরা এটা কি দেখছি যে এটা হচ্ছে লুমিনাল কম্পার্টমেন্ট, যেটা সেটা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার দিয়ে ঘেরা থাকে। তোমরা এটা পুরোটা লিখবে, ইয়ারটাকে পুরো লিখবে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা কি হয়, এটা ঘেরা থাকে। আর এটা কি এই যে এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট যেটা, সেটা আমরা কোথায় দেখতে পাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের অংশ হচ্ছে দেখতে পাই। এটা আমরা কোথায় দেখতে পাই, দেখো এটা হচ্ছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে এটা
এর যে বাইরের যে অংশটা, এই যে বাইরের অংশটা সেখানে দেখতে পাই। তাহলে আমরা কোথায় দেখতে পাচ্ছি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের অংশে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরের অংশে হচ্ছে আমরা দেখতে পাই কি এক্সট্রা লুমিনাল কম্পার্টমেন্ট, বাইরের অংশে দেখা যায়। ঠিক আছে, দেখো এরপরে হচ্ছে টাইপস আসছে, এটা ক ভাগে বিভক্ত। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, এটা যে আমরা পড়লাম, এটা হচ্ছে ক ভাগে বিভক্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টাইপস, টাইপস অফ ইয়ার। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের টাইপটা কি? একটা হচ্ছে কি, আমরা কি দেখলাম এখানে, এই যে লাল রঙের যে দানাগুলো, সেগুলোকে আমরা কি বললাম, এখানে কি থাকে, রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোম আছে কি নেই তার উপর ভিত্তি করে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নাম শুনেই বোঝা যাচ্ছে রাফ মানে কি, অমসৃণ। রাফ মানে হচ্ছে কি অমসৃণ, তার মানে কি যেখানে হচ্ছে অমসৃণ কখন হবে, যখন হচ্ছে কি রাইবোজোম গুলো থাকবে। তাহলে এখানে একটা কি হবে, রাইবোজোম প্রেজেন্ট বা রাইবোজোম থাকে। ঠিক আছে, রাইবোজোম থাকে মানে কি, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতে পারবে। রাইবোজোম আছে মানে কি, ঠিক আছে, রাইবোজোম প্রোটিন সংশ্লেষের কাজে লাগে, আমরা পড়েছি। রাইবোজোম কি করবে, এটা হচ্ছে এই যে এখানে এই যে পার্টটা, এই যে বললাম রাইবোজোম, ও কি করবে, হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতে পারবে। আর এটা কি, এটা হচ্ছে দানাদার। যেহেতু রাইবোজোম থাকে তখন হচ্ছে এই জায়গাটা নিশ্চয়ই দানাদার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রাফ। আরেকটা আমরা কি দেখবো, যে সার, SER। ঠিক আছে, এটা হচ্ছে SER। তখন এটা কি হবে, স্মুথ। স্মুথ মানে কি, সেখানে নেই রাইবোজোম, নেই এই যে এই জায়গাটা যেটা আমি এঁকেছি, তারপর স্মুথ কিছু নেই। তাহলে হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাতে কি রাইবোজোম থাকে না, রাইবোজোম থাকবে না, তার মানে কি প্রোটিন সংশ্লেষ করতে পারবে না। আর এটা কি দানাবিহীন। আচ্ছা, প্রোটিন এটা হচ্ছে যে কি বললাম, এটা দানাবিহীন, এটা হচ্ছে কি দানাবিহীন। এই যে এই পার্টটা, এখানে দেখো কোনো রাইবোজোম নেই। তাহলে যদি প্রোটিন সংশ্লেষ না করতে পারে, তাহলে ওটা কি সংশ্লেষ করবে, লিপিড আর হচ্ছে কি স্টেরয়েড, এটা হচ্ছে সংশ্লেষ করে। এটা যদি প্রোটিন সংশ্লেষ করতে না পারে, তাহলে স্পেসিফিকেশন হচ্ছে সংশ্লেষ করে কাজে আসবে। প্রোটিন আর স্টেরয়েড হচ্ছে সংশ্লেষ করে। ঠিক আছে, এটা দেখে নাও। আরেকটা কি হয়, এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে আমরা মাসেলে দেখতে পাই। এটা হচ্ছে আমরা কি মাসেলে দেখতে পাই। ঠিক আছে, যখন আমরা এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে আমরা মাসেলে দেখতে পাবো, সেটাকে বলা হয় হচ্ছে কি, তখন এটার একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে কি সার্কোপ্লাজমিক রেটিকুলাম। সার্কোপ্লাজমিক, এটাকে তখন কি বলবো, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক মাসেলে উপস্থিত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন এটা মাসেলে উপস্থিত হয়ে রয়েছে, তখন এটা কি কাজ করছে, নিশ্চয়ই আমরা যে মাসেল কন্ট্রাকশন করছি, মাসেল কন্ট্রাকশনে সাহায্য করবে। তাহলে এটা কি কাজ করছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন বা পেশি সংকোচন। ঠিক আছে, মাসেল কন্ট্রাকশন বা পেশির সংকোচনে কি করে, সাহায্য করে। মাসেল কন্ট্রাকশন বা পেশি সংকোচনে হচ্ছে কি সাহায্য করছে। ঠিক আছে, দেখে নাও এটা।